নমস্কার। নিউজ ভ্যানগার্ডের এই বিশেষ টক শো এবং বিশেষ টক শো আজকে বিশেষ একটা দিনে অর্থাৎ আগামীকাল আমরা ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস পালন করব। তার ঠিক আগ মুহূর্তে আমরা এমন একটা বিষয় বা এমন একটা ক্রীড়াকে নিয়ে আমরা আজ আলোচনা, যে ক্রীড়াটা গোটা বিশ্বের কাছে কিন্তু অন্য পরিচিতি ছিল ভারতকে। ১৪০ কোটির দেশের এই কাশ্মীর থেকে কন্যাকুমারী যে দেশটার হকির জাদুকর ধ্যানচাঁদ তৈরি করেছিলেন, আপনারা জানেন বা বোঝেন বা বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে, অর্থাৎ হকিকে নিয়ে আলোচনা। এবং এই হকি বর্তমানে কোথায় দাঁড়িয়ে, একবিংশ শতাব্দীর ২০২৫ সালে এই স্বাধীনতার ৭৯ বছরের ঠিক আগ মুহূর্তে ভারতীয় হকি কি পর্যায়ে, কোন পরিস্থিতিতে রয়েছে, তা নিয়ে কিন্তু আলোচনা। তবে আজকের এই আলোচনার আগে আমরা সবচেয়ে বেশি যেটা মর্মাহত, ১৯৭২ সালে মিউনিক অলিম্পিকে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জয় করেছিল। সেই ব্রোঞ্জ পদক জয়ী দলের অন্যতম ক্রীড়াবিদ ভেস পেজ, অর্থাৎ আমাদের লিয়েন্ডার পেজ, টেনিসের তারকা লিয়েন্ডার পেজের বাবা আজ প্রয়াত হয়েছেন ৮০ বছর বয়সে। তার পরিবার এবং তাদের পরিবারের প্রতি আমরা নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। ক্রীড়াবিদ বা ক্রীড়া ব্যক্তিত্ব বা ক্রীড়া সাংবাদিক এবং আলোচনা চক্র থেকে এবং রাজ্যবাসী হিসেবে আমরা তাদের প্রতি রইল গভীর শোক প্রস্তাব এবং সমবেদনা। তবে তার আগে আমরা যে কথাটা নিয়ে শুরু করেছিলাম যে আজকের আলোচনার বিষয় কি, অর্থাৎ হকি। এই হকির জাদুকর ধ্যানচাঁদের দেশ গোটা বিশ্বের কাছে একটা আতঙ্ক ছিল, একটা ত্রাস ছিল যে ভারতীয় হকির জাদুকরের দেশ থেকে উঠে আসবে। অনেক চাপ আমরা স্বাধীনতার পর দেখেছি যে এক এক দেশকে পরাজিত করেছে ভারতীয় দল, কিন্তু আজ যখন ঠিক স্বাধীনতার ৭৯ বছর ঠিক দোরগোড়ায়, অর্থাৎ আগামীকাল আমরা পালন করব, তার আগে গোটা বিশ্বের কাছে এই ভারতীয় হকির পুরুষ এবং মহিলা বিভাগের যদি আমরা স্থানটা ধরে রাখি, সেখানে দেখা যাবে ভারতীয় দল বিশ্ব র্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগে রয়েছে ৩য় স্থানে এবং মহিলা বিভাগে রয়েছে ৯ম স্থানে। কোথায় গিয়ে দাঁড়িয়েছে স্বাধীনতার ৭৯ বছরে যখন ক্রীড়াক্ষেত্রে একাধিক পরিবর্তন, এবং সেই হালটা ত্রিপুরায় কি, বা ত্রিপুরার হকি যেটা একটা সময় ৮০ দশক ৯০ দশক এবং ২০২১ শুরুতে ২০০০ সালের শুরুতে আমরা দেখেছিলাম অনেক কৃতিত্ব অর্জন করেছে, আজ কোথায়? এবং সেটা নিয়ে আমাদের আজকের বিষয় অন্ততদন্ত রাজ্যের হকি। এবং এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আমাদের মধ্যে পেয়েছি আজকের দিনে রাজ্যের ২ আইএস কোচ, অর্থাৎ এনআইএস কোচ হকির, একজন বর্তমান এবং একজন অতীতের। রয়েছেন প্রাক্তন এনআইএস কোচ তথা রাজ্য হকি অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক শ্রী চন্দন দেব মহোদয়। চন্দনবাবু, আপনাকে স্বাগত জানাই নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে। এবং আমার ঠিক ডান দিকে আরেকজন রয়েছেন, সদ্য যিনি এনআইএস কোচ পাশ করেছেন। আমরা গর্বিত যে রাজ্যের হকিকে আগামী দিন যারা ধরবেন, যাদের হাতে ব্যাটন তুলে দেওয়া হবে, রাজ্যের হকিকে আপনারা কোথায় নিয়ে যাবেন, রয়েছেন সুদীপ্ত দত্ত। সুদীপ্ত বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি ভ্যানগার্ডের তরফ থেকে। আজকের বিষয়টা অন্ততদন্ত রাজ্যের হকি। কেন প্রশ্নটা উঠে আসছে? ১৪০ কোটির দেশ এবং ৪০ লক্ষের এই ত্রিপুরায় বর্তমান হকি কি পরিস্থিতিতে, সে বিষয়ে অনেকটাই অভিজ্ঞতা রয়েছে চন্দনবাবুর সম্পর্কে। চন্দনবাবু, কি বলবেন? আপনি অতীতে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, বর্তমানে হকির হাল হকিকত কি রকম, কেন আজকে এই প্রশ্নটা উঠে আসছে, কি বলবেন সেই বিষয়ে? প্রথমত হকি নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমত বলতে হবে আমাদের যে সিস্টেমটা, রাজ্যের হকির যে সিস্টেমটা, এটা গোড়া থেকে খুব একটা বেশি ভালো ছিল না, নড়বড়ে ছিল। মাঠ নেই, যেই মাঠে আমরা হকি খেলবো সেরকম উপযুক্ত মাঠ আমাদের রাজ্যে নেই। যাও একটা স্টার্ট করেছে, এটা তো সময় মতন বা সব সময় প্র্যাকটিস হয় না। আমাদের রাজ্যের হকির সুনাম ছিল, কোনো এক সময় সুনাম ছিল। আমরা নর্থ ইস্টে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, নর্থ ইস্ট গেম যে হতো, আমরা পেয়েছি এই মেডেলগুলি। আমরা ভারতীয় সিনিয়র লেভেলে আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছি। আমরা জুনিয়র লেভেলে আমরা আমাদের লিগ কোয়ালিফাই করতে পেরেছি, অতটুকু আমাদের সীমাবদ্ধতা ছিল। এর উপরে আমরা যাইনি, কোনো সময় যেতে পারিনি। কিন্তু
বিগত 8-10 বছর ধরে হকির মানটা দিন দিন নিচের দিকে চলে আসছে। আমাদের রাজ্যে কিন্তু ঠিক মতন যদি আমরা যদি হকি নিয়ে যদি চর্চা করি, প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের এখানে আছেন প্রতিভাবান বহু খেলোয়াড় আছেন, তাদেরকে সঠিক নির্বাচন করতে হবে, সঠিক কোচিং করতে হবে, সঠিক মূল্যায়ন করতে হবে, তারপরে যে গিয়ে আমাদের রাজ্যের হকি খেলোয়াড় তৈরি হবেন, ন্যাশনালে গিয়ে পারফরমেন্স করতে পারবেন। আমাদের রাজ্যের 3টা ছেলে আজ থেকে 2001-2 সালে আমাদের রাজ্যের 3 জন হকি খেলোয়াড় ভারতীয় জার্সি গায়ে পড়েছেন। ওনারা অস্ট্রেলিয়া ইউরোপ ট্যুর করেছেন, ওনারা মায়ানমার ট্যুর প্রেসিডেন্সি কাপ খেলেছেন। হ্যাঁ, তখন থেকে আমরা আস্তে 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 এগিয়ে চলছিলাম। মাঝে একটা পথ আমাদের পথটা মসৃণ হয়নি, এবড়ো থেবড়ো হয়ে পড়েছিল। তারপরে আমাদের হকি আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে। আর এখন যে আমাদের রাজ্যে যে হকির পরিবেশ, এই হকির পরিবেশে দেখুন, খেলাধুলা করতে গেলেই টাকা পয়সার একটা প্রয়োজন আছে। টাকা পয়সা, একটা ছেলেকে যখন মাঠে নামতে হবে তার কমে 4-5 হাজার টাকার হকির ইকুইপমেন্টস পরে তাকে মাঠে নামতে হবে। হকি যে কোনো শু পরে হকি খেলা যায় না, হকির শু আলাদা, সিন প্যাড আলাদা, অ্যাবডোমিনাল গার্ড আলাদা, একটা হকি স্টিক আলাদা, হাতের হ্যান্ড গ্লাভস আলাদা। হ্যাঁ, এগুলো হলো নর্মাল প্লেয়ার। গোলকিপারের কিটস তো আলাদা আছেই। তা আমাদের রাজ্যের যারা মোটামুটি ভালো ঘরের ছেলে মেয়েরা আছেন, তারা হকিতে আসেন না। ওই ক্রিকেট, টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এই সবের দিকে কিছু কিছু ছেলে মেয়েরা যান। অত্যন্ত গরিব ঘরের ছেলে মেয়েরাই অনেক প্রচেষ্টার কারণে তারা হকিতে আমরা নিয়ে আসি। তাদেরকে ঠিক মতন প্র্যাকটিস করাতে গেলে যদি ঠিক মতন রাইট আমরা যদি না দিতে পারি, ঠিক মতন নিউট্রিশন যদি তাদেরকে ঠিক মতো না দিতে পারি, তাহলে তো আমি তাকে লুট দিতে পারবো না। প্র্যাকটিসের যে লুটটা, ওই লুটটা তার তো বহন করতে হবে। আমরা যদি তাকে যদি সেই লুটটা যদি দিতে যাই, তাহলে তাকে সেই পরিমাণে খাদ্য দিতে হবে। আমি এর আগের একটা টক শোতে আপনাদের এখানে আমি বলে গিয়েছিলাম একটা রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প করার জন্য। যে কোনো সময় বছরে একবার করি, অ্যাসোসিয়েশনের তরফে করি, ক্রীড়া পর্ষদের তরফে করি, রাজ্য ক্রীড়া দপ্তরের তরফে করি, আমরা যে কোনো তরফেই করি, বছরে কমপক্ষে একবার 21 ডেজের একটা কোচিং ক্যাম্প করি। তাতে ছেলে মেয়েরা রেসিডেন্সিয়াল এলে একটু খাওয়া দাওয়ার সুযোগ পাবে। ওইটার উপরে নিরিখে কিন্তু আস্তে আস্তে কোচিংটা লং টার্ম প্ল্যানে পৌঁছাবে। ওই যদি সিস্টেম যদি আমরা যদি চালু করতে না পারি, আমাদের রাজ্যে হকি খেলার প্রসার ঘটবে না। তো এই হকি যদি প্রসার করার ক্ষেত্রে রাজ্য হকি অ্যাসোসিয়েশন কাজ করছে, সেটা অনেক দিন থেকে। আপনি যেটা বলেছেন যে 80-র দশক বা শেষ দিকে বা 90-এর দশকে একটা ভালো জায়গা ছিল, আন্তর্জাতিক স্তরেও বেশ কয়েকজন হকি তারকা ত্রিপুরা থেকে উঠে এসেছিল। কিন্তু মাঝপথে একটা বিপদ বা মাঝপথে একটা বাধা তৈরি হয়েছে, অবস্ট্রাকশন তৈরি হয়েছে, যার কারণে অনেকটাই ডিটোরেট করেছে। এবার যদি আমি বলি যে সেই জায়গায় তুলে আনার প্রচেষ্টা আপনারাও চালিয়েছিলেন, কিন্তু মাঝপথে কোন জায়গাটা তাহলে বাধা হয়ে দাঁড়িয়েছে? সেখানে অ্যাসোসিয়েশনগত কোনো সমস্যা তৈরি হয়েছে, ক্রীড়া দপ্তর সমস্যা তৈরি হয়েছে, না ক্রীড়া পর্ষদ তৈরি হয়েছে, না সেই জায়গায় যে মাপে আপনি যেটা বলছেন যে ফুটবলে বলুন বা ক্রিকেটে বলুন বা অন্যান্য ইভেন্টগুলোতে বলুন, যেখানে অর্থের মুখ রয়েছে সেখানে খেলোয়াড়রা বেশি নিজেদের মনোনিবেশ করছে বা নিজেরা আগ্রহ দেখাচ্ছে, সেই কারণে কি হকিতে আগ্রহ তারা দেখাচ্ছে না? এটা একদিক, না অ্যাসোসিয়েশনগত কোনো জটিলতা বা দুর্বলতা রয়েছে সে জায়গায়? আজ থেকে প্রায় 15 বছর আগে থেকে ভারতবর্ষে তখন ভারতীয় হকিটারে পরিচালনা করতেন ভারতীয় হকি সংস্থা। আজ থেকে 15-16 বছর আগে এই ভারতীয় হকি সংস্থাকে ভেঙে হকি ইন্ডিয়া নামে একটা নতুন অর্গানাইজেশন তৈরি হয়, যেই অর্গানাইজেশনটা ভারতবর্ষের হকি পরিচালনা করে। ওই ভারতবর্ষের এই হকি পরিচালনার ক্ষেত্রে দেখা গেল ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশন যে নাকি অ্যাফিলিয়েটেড ইউনিট ছিল ইন্ডিয়ান হকি ফেডারেশনের, তাদেরকে বাদ দেওয়া হয়। নতুন করে তখন তদানীন্তন ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব এবং ত্রিপুরা হকি নামে একটা অর্গানাইজেশন তৈরি করে উনি সচিব হয়ে তখন ভারতীয় হকির যে পরিচালনা কমিটি হকি ইন্ডিয়া তাদের সঙ্গে তারা যোগ দেন, তারা অ্যাফিলিয়েশন পান। আগের যে ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডিসঅ্যাফিলিয়েটেড করা হয় উইদাউট এনি রিজন।
এটা নিয়ে অনেক কোর্ট কাছারি হয়েছে, হাইকোর্ট গিয়েছে, এই গিয়েছে, সেই গিয়েছে, রেজাল্ট কিচ্ছু হয়নি। ওইখান থেকেই আস্তে 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 ত্রিপুরা রাজ্যের হকি ডিটোরুট শুরু হলো। তখন কি হতো, তখন রাজ্যের হকিরা ন্যাশনাল খেলতে যেতে পারতো না। আমি যখন সচিব ছিলাম বা আমি যখন খেলেছি, তখন কিন্তু আমরা রাজ্যের হয়ে রাজ্যের ছেলে মেয়েরাই ন্যাশনাল, জুনিয়র, সিনিয়র, সাব জুনিয়রে আমরা রাজ্যের ছেলে মেয়েরাই খেলতাম। যখন ত্রিপুরা হকি নামে একটা অর্গানাইজেশন তৈরি হলো, তখন থেকে রাজ্যের ছেলে মেয়েরা আর ন্যাশনালে হকি খেলতে যেতে পারে না। বহির রাজ্যের ছেলেরা, বাইরের ছেলেরা, মেয়েরা অর্থের বিনিময়ে হোক, যে কোনো তাদের ব্যক্তিগত স্বার্থের বিনিময়ে হোক, তারা তখন রাজ্যের হয়ে খেলতে শুরু করলো। তখন কিন্তু আরো ডিটোরেট করতে, স্টিক ধরতে পারে না। আমাদের রাজ্যের ছেলে মেয়েরা এখনো ঠিক মতন যে স্টিক ধরা রক্ত, তাই আমি বলছি না। হ্যাঁ, ওই সমস্ত খেলোয়াড়রা স্টিক ধরতে পারে না। ওখান থেকে রেকর্ড চলছিল, এক খেলাতে 26 গোল, এক খেলাতে 27 গোল, এক খেলাতে 29 গোল পর্যন্ত আমি দেখেছি। হ্যাঁ, জুনিয়র ন্যাশনালে আজ থেকে প্রায় 8-9 বছর আগে 29 গোল খেয়েছে ত্রিপুরা টিম একটা ম্যাচে। সম্ভব নাকি একটা ম্যাচে 29 গোল খাওয়া? স্টিক ধরতে পারে না। যে হোক, যারা ব্যক্তিগত স্বার্থে হোক বা যে কোনো কারণে হোক, তাদেরকে নিয়ে খেলানো হয়েছে। ওই থেকে ত্রিপুরার হকি আস্তে আস্তে নিচের দিকে চলে আসলেন। কারণ রাজ্যের হকির ছেলে মেয়েরা সারা বছর প্র্যাকটিস করবে, তারা শুধু একটা স্টেট মিট খেলবে অথবা একটা স্কুল ন্যাশনাল খেলবে। সব ছেলে মেয়েরা তো স্কুল ন্যাশনাল খেলতে পারে না, তাদের বয়সের ব্যাপার আছে। আন্ডার 17 বা আন্ডার 19, এর বেশি তো নাই। আমরা তো আন্ডার 21 পাঠাই না, আন্ডার 14 পাঠাই না, আমরা একটা পাঠাই, আন্ডার 17 অথবা আন্ডার 19। তো আমাদের রাজ্যের ছেলে মেয়েরা যখন হকি খেলে, সারা বছর হকি খেলার পর দেখে যে আমরা শুধু রাজ্যে একটা রাজ্যভিত্তিক হকি খেললাম আর একটা স্কুল ন্যাশনাল খেললাম, তাদের মনের জোরটা কমে যায়। আমি হকি খেলে কি করব? তাদের মনে অটোমেটিকলি প্রশ্ন থাকবে। আজকে আমি যদি এরকম খেলতাম, তো আমার মনে একটা প্রশ্ন জাগতো যে আমি সারা বছর হকি প্র্যাকটিস করব, সারা বছর আমি মাঠে আসবো, সারা আমার খেলাধুলা করলে যে লেখাপড়ার যে একটু বিঘ্ন ঘটে, এটা অবশ্যই। এটা যদি কেউ বলেন না বিঘ্ন ঘটে না, আমি মানতে পারছি। খেলাধুলা করলে পড়াশোনার দিকে একটু বিঘ্ন ঘটবেই। তো আমি পড়াশোনাতে বিঘ্ন ঘটিয়ে সারাদিন, সকালে হোক বিকালে হোক, আমি মাঠে থাকবো, মাঠে প্র্যাকটিস করবো। তা আমার নিট রেজাল্ট কি? 0। আমি একটা মাত্র ন্যাশনাল খেললাম, স্কুল ন্যাশনাল, আন্ডার 17 যখন আমি ক্রস করে গেলাম, আমার কিন্তু আর কোনো খেলার জায়গা নেই। রাজ্যভিত্তিক একটা খেলা আছে, ওই খেলাতে তখন আস্তে আস্তে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা হকি থেকে বিমুখ হতে চাইলেন। যারা অন্য গেমে চলে, যারা খেলাধুলাকে ভালোবাসে তারা অন্য গেমে চলে যাচ্ছেন, যারা খেলাধুলা থেকে আস্তে আস্তে বিরত হয়ে বা খেলাধুলা থেকেই সরে গেল আর অন্য কোনো খেলাধুলা। এই কারণেই একটু মূল কারণ হলো এটাই। এই কারণেই আমাদের রাজ্যের হকিটা আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। চন্দনবাবুর যে কথা, যে অভিজ্ঞতা, যে প্রথম এনআইএস হকি কোচ হিসেবে তিনি দেশে বা বহির দেশে গিয়েছেন, সেই অভিজ্ঞতাটা তুলে ধরলেন যে সেখানের হকি খেলোয়াড়রা বা যারা হকিতে নিয়োজিত বা হকিকে ভালোবেসেছে বা ভালোবাসছে, সেই সমস্ত দেশগুলো বা রাজ্যগুলো ডেভেলপ করছে শুধু তাদের অনেকগুলো হকি নিয়ে বা হকির আয়োজনকে নিয়ে। এবার আমি সদ্য যিনি এনআইএস কোচ হয়েছেন সুদীপ্ত বাবু, আপনি নতুন ভাবে আপনাকে স্বাগত জানাই। আগামী দিন আরো ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা কাজ করবেন। আধুনিক একটা সময় অতীতের হকি ছিল, বর্তমানে অনেক ডে বাই ডে ডেভেলপ করেছে বিভিন্ন খেলা, শুধু হকি নয়, ক্রিকেট, ফুটবল থেকে বিভিন্ন ইভেন্টগুলো। চন্দনবাবু যেটা প্রথমে এনএস কোচ এই ত্রিপুরার, উনি যেটা ছিলেন বা উনার থেকে যিনি আপনি রপ্ত করেছেন, তার থেকে কি অ্যাডভান্টেজ পেলেন এবারে যখন এনএস কোচ হলেন, বা সেখানে কোন পার্থক্যটা তৈরি হয়েছে বা কি ফারাক দেখছেন রাজ্যের হকি এবং বহিরাজ্যের যেখানে হকি রয়েছে, কোন ফারাকটা সেখানে পরিলক্ষিত হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে? আমি কথা বলার আগে একটা বলতে দেই যে হকি খেলাটা কিন্তু আর 5টা গেমের মতন না, ডিফারেন্স গেম। এটা কিন্তু বুঝতে হবে প্রথমেই। কারণ আমাদের হকিটা পুরা একটা স্পিড এন্ডুরেন্সের গেম, মানে গতি এবং ক্ষমতা, রানিং এর উপরে ডিপেন্ড করে এই হকি খেলাটা। এখন ওখানটায় আমি যা দেখলাম, ওখানটায় কিন্তু শিডিউল অনুসারে চলে। 2 বেলা প্র্যাকটিস বা 3 বেলা প্র্যাকটিস হচ্ছে, এক একটা ডিপার্টমেন্ট রপ্ত করছে কিন্তু তারা, যেমন ফিজিক্যালি, মেন্টালি এবং তারা স্কিল ওয়াইজ পুরা শিডিউল মাফিক কিন্তু কাজ করে যাচ্ছে। এখন আমাদের রাজ্যে যে পরিকাঠামোগত কিছু ত্রুটি আছে,
এটা মানতে হবে আমাদের, কি আমাদের একটা স্টুড আপ হয়েছে অনেক দিন পরে, এটার মধ্যে আবার কিন্তু জল নেই, এটা বড় একটা প্রবলেম। তার মধ্যে আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইকুইপমেন্ট নেই। একটা আমার সাধারণত ব্যাপার হলো এজ এ কোচ, যেমন আমাদের বেসিক চিজ কিটা হয় যে একটা স্টিক, আমরা হকি স্টিক যে খেলি, আগে কি ছিল কাঠের স্টিক দিয়ে খেলতো, এবার কার্বন ফাইবার হয়েছে, এখন কিন্তু পুরা কার্বন। তার রেটটা হলো কিন্তু 9000 থেকে স্টার্ট হয় একটা স্টিক। তার যে স্পিড, তার যে গতি, স্টুডাপে যে সময় আপনি স্ল্যাব করবেন তার বা হিট করবেন, তার কিন্তু স্টিকেরও কিন্তু একটা প্রভাব পড়ে, ঠিক আছে। এবার এখন স্টিক গেল, এবার আমি বলের একটা কথা বলি। আমাদের বল খেলি কি অর্ডিনারি বল 150 টাকা দামের বা 200 টাকা দামের বল, কিন্তু যখন ওরা যে সময় ন্যাশনাল খেলে বা কোনো ন্যাশনাল ক্যাম্প বা ইন্ডিয়ান ক্যাম্পে যায়, বা আমরা প্র্যাকটিস করেছি আমি জানি, তারা প্র্যাকটিস করে কোকোকোলা বল দিয়ে 3000 থেকে 4000 দাম হলো ওই বলের দাম। ও বল দিয়ে তারা 100টা বল রেডি রেখে তারা প্র্যাকটিস করছে, সমস্ত ইকুইপমেন্ট আছে। তো আমাদের এখানটায় ইকুইপমেন্টেরও ত্রুটি আছে মনে করি। তো আমাদের প্লেয়ারদের ট্যালেন্ট আছে, এমন না যে ট্যালেন্ট নেই, ট্যালেন্ট বহুত আছে, কিন্তু তাদের কি পরিচর্যা করতে হবে। পরিচর্যা করতে গেলে আমাদের, যেমন আমি কোচিং করিয়ে এসেছি উড়িষ্যাতে, এখনই সুন্দর করে করিয়েছি, যেখানে দিলীপ তির্কি, বিক্রম লাকড়ে, এখন সুনিতা, আরো অলিম্পিয়ান যারা এখান থেকে বেরিয়েছে মাঠ থেকে, আমি তাদের থেকে শিখিয়ে এসেছি যে কি রকম করছে ওরা এরকম করছে, একটা টাইম করছে, যেমন সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত একটা সেশন করাচ্ছে। এবার আপনি আমাদের এখানে ড্র্যাগ ফ্লিকার আছে, ড্র্যাগ ফ্লিকারের প্র্যাকটিস হচ্ছে, ইনজেক্টরের প্র্যাকটিস হচ্ছে, টেপারের প্র্যাকটিস হচ্ছে, পোস্টম্যানের প্র্যাকটিস হচ্ছে, এরপরে হেডম্যানের প্র্যাকটিস হচ্ছে, গোলকিপারের আলাদা প্র্যাকটিস হচ্ছে, মানে আলাদা প্রত্যেকটাই সেপারেটেড। আমাদের ভাবতে হবে যে আগে কি ছিল, কি এক কোচে ডিফারেন্ট নিয়ে করে দিলেও হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু সেপারেট হয়ে গেছে। এখন হকিটা কিন্তু পুরো ডিফারেন্স। আমরা ভাবতে হবে একটা হকি খেলতে গেলে এখন কিন্তু আগের মতো না যে হকি কোচই সম্বল, তার জন্য তার সঙ্গে সামঞ্জস্যভাবে ফিজিওথেরাপিস্ট লাগে, তার সঙ্গে থাকবে একটা নিউট্রিশন, তার যে নিউট্রিশন ব্যাপারটা দেখবে, তার সঙ্গে থাকবে একটা ভিডিও অ্যানালাইসিস কোচ, কোন জায়গাটা ভুল হচ্ছে, তার সঙ্গে থাকে পারফরম্যান্স অ্যানালাইসিস, কোন ইন্ডিভিজুয়ালি একটা প্লেয়ার তার যে কত ক্ষয় ক্ষমতা, কি তার পারফরমেন্স কি রকম হচ্ছে, এটা আপ ডাউন করছে, কি রকম হচ্ছে, এই পারফরমেন্স অ্যানালাইজ বলে দেবে কোচকে যে আপনার ইন্ডিভিজুয়ালি প্লেয়ারটা এই প্রবলেম হচ্ছে। কতটুকু ডে বাই ডে তার ডেভেলপটা কতটুকু করা যায় সেটা অ্যানালাইসিস সবচেয়ে বেশি করবে, ওরা করবে। এরপরে আসছে আপনার স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ। ওরা কি করবে, যেমন একজন প্লেয়ার তার যে মানে ক্ষমতাটা ধরে রাখতে মানে এফোর্ট করছে, ওরা যখন এফোর্ট করতে করতে তারা ইনজুরি হয়ে যাচ্ছে, ইনজুরি হওয়ার পরে কি হচ্ছে তারা কিন্তু বুঝতে পারছে না, কিন্তু একদম স্ট্যান্ডিং কোচিং ভিউ টু ম্যাক্স একটা ডিভাইস আছে, ওরা বলে দেবে, পিঠে লাগিয়ে দেয়। ওরা ইন্ডিয়ার যারা কোচিং করে বা ন্যাশনাল গেম করে, আমরা করে এসেছি, আমাদের পিঠে কিন্তু একটা ভিউ টু ম্যাক্সের লাগানো থাকে। এটার মধ্যে কি হয়, ডিভাইসটার মধ্যে আপনি এখন আপনার যে অ্যানোরোবিক আর এরোবিকের যে ক্যাপাসিটিটা, আপনার কদ্দূর রপ্ত করতে পারছেন, কদ্দূর আপনার ইন্টেন্সিটি হচ্ছে, তা কিন্তু ওই ডিভাইস বলে দেবে আপনার পুরা ডিভাইস। লুকালুকি কোনো সিস্টেমই নেই, সুযোগই নেই, আপনার স্টেবিলিটি কতটুকু এটা বুঝিয়ে দেওয়া যাবে, সিস্টেমে কিন্তু চলে আসছে। তো তখন ওরা কি বলবে, তোরা যে স্পোর্টস সায়েন্সিস যারা আছে এখানে, তারা বলে দেবে কোচকে আপনার এই স্টুডেন্টরাকে একটু আরো দিতে হবে। এর মধ্যে আমি বলতে চাই, যেমন আমাদের একটা প্লেয়ার আমরা ঘুরে তুলি, যেমন আমরা হই, তখন কিন্তু আমরা 2 আর 3 দিনের ক্যাম্প করিয়ে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না, কোনদিনই সম্ভব নয়। আপনি 1 মাস আর 2 মাসে করলেও হবে না। কারণ কি হবে দেখেন, একটা বেসিক একটা প্লেয়ারকে তুলতে গেলে মিনিমাম 1 বছর ট্রেনিং করতে হবে। শুধু 1 বছরে বেসিক ট্রেনিং করবে। হকিটা কিন্তু লং টার্ম প্রসেস, আপনি ভাবতে হবে শর্ট টার্মে আমি রেজাল্ট আসবে এমন না।
এবং আমি দেখেন, আমি উড়িষ্যার 5 বছর আগে কি ছিল, উড়িষ্যাতে আপনি 5 বছর আগে চিন্তা করলে আপনি দেখবেন, স্কোর কার্ড দেখলে ভাববেন আর উড়িষ্যা কি খারাপ ছিল। এখন দেন 5 বছর পর দেখেন কত অলিম্পিয়ান বার হচ্ছে। আমি থাকার কারণে আমি মানে এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে আমি থাকার কারণে আমরা এখানটায় ট্রায়াল হয়েছিল, ইন্ডিয়ান ট্রায়াল ক্যাম্পে 19 থেকে মানে 10 জন আছে মেয়ে ছেলে মিলে খেলছে ওরা, কিন্তু তারাও সিস্টেমেটিক যে আছে, কমিউনিকেশন আছে, ওটা আমাদের ত্রিপুরাতে ঠিক করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। তার করলে আমার মনে হয় আরো বেটার হতে পারে জিনিসটা। আপনি যে কথাটা বলেছেন যে সেই জায়গাটা করতে হবে আমাদের ক্রীড়া দপ্তর বা ক্রীড়া পর্ষদ। আমরা প্রত্যেকটি স্টেটে যেটা দেখি বা প্রত্যেকটি রাজ্যে যে ক্রীড়া ক্ষেত্রের উন্নতির জন্য এক হলে ক্রীড়া দপ্তর করবে এবং তাকে সহযোগিতা করবে ক্রীড়া পর্ষদ, এবং তার পেছনে যদি থাকে সেখানে অন্যান্য যে ওই সমস্ত স্টেটের স্কুল স্পোর্টস গুলো, যদি আমরা বেসিক লেভেলটা যদি শুরু করি, সেখানে গ্রাস লেভেলটা শুরু হবে স্কুল থেকে, তারপর সেটা পর্ষদ এবং তারপর দপ্তর যাবে। এই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের চন্দনবাবু যে কথাটা বললেন, তিনি অভিজ্ঞতাটা তুলে ধরেছেন যে আমরা 90-এর দশকে রাজ্যের হকিটা অনেকটাই চমকপ্রদ ছিল। 2000 সালের শুরুতেও আমরা দেখেছি একাধিকবার সেখানে অভিজ্ঞতা নিজের সম্পূর্ণ তিনি রয়েছেন চন্দনবাবু, তিনি বললেন। কিন্তু বর্তমানে যে ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া পর্ষদ যেটা কাজ করছে, সেখানে কি কোনো ল্যাক রয়েছে চন্দনবাবু, কি বলবেন? যেখানে অনেকটাই কিন্তু যে অ্যাসোসিয়েশনগত দলাদলি বা অ্যাসোসিয়েশনগত ডিস্টারবেন্স, যার কারণে তার প্রভাব কি ছেলেমেয়েদের মধ্যে অনেকটাই বেশি প্রভাবিত বা অনেকটাই বেশি ছেলেমেয়েরা সেটার মধ্যে প্রতিফলিত হচ্ছে, না ছেলেমেয়েরা সেখানে একটা চাপে রয়েছে? স্বাভাবিক হবে যদি একটা ডিসিপ্লিনের একটা, আমি হকির কথাই বলি, যদি হকি ত্রিপুরা রাজ্যের হকির কোন সংস্থা, যদি 2টা সংস্থা যদি থাকে, একটা সংস্থা ত্রিপুরা সরকারের মান্যতা প্রাপ্ত আর একটা সরকার ফেডারেশনের মান্যতা প্রাপ্ত, তো ফেডারেশনের মান্যতা প্রাপ্ত যে সংস্থাটা আছে ওরাই ন্যাশনালে পার্টিসিপেশন করতে পারবে, আর অন্যরা কিন্তু পারবেন না। তাহলে যদি আমার রাজ্য সরকারের মান্যতা প্রাপ্ত এই অ্যাসোসিয়েশন বা সংস্থা আমরা যদি শুধু রাজ্যের ভিত্তিতেই যদি আমরা হকি নিয়ে চর্চা করি, যদি ন্যাশনালে যদি আমরা খেলতে না পারি, তাহলে আমাদের ছেলে মেয়েগুলি ডিসমোরালাইজড হয়ে যাবে, তারা খেলতে পারছে না। শুধু আগরতলাতে ত্রিপুরা রাজ্যে শুধু প্র্যাকটিসের পর প্র্যাকটিসের পর প্র্যাকটিস, আমরা ন্যাশনালে পার্টিসিপেশন করতে পারলাম না। হ্যাঁ, ন্যাশনাল পার্টিসিপেশন আমাদের রেজাল্ট ভুল হয়, খারাপ হয়, দেখেও তো মানুষ কিছুটা শিখে। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের হকির যে এই যে দম্য দশা, গোলের গোল, এগুলি তো হঠাৎ করে আসেনি। আর হঠাৎ করে টিম গেলে ওই যে আমার যে কোচ সাহেব বলেছেন, সুদীপ্ত বাবু বলেছেন, একটা প্ল্যানের দরকার আছে, লং টার্ম প্ল্যান বলুন, শর্ট টার্ম প্ল্যান বলুন। এই হুট করে 2-4 দিনের কোচিং ক্যাম্প করিয়ে টিম পাঠিয়ে দিলে তো প্রতি খেলায় 20টা গোল খেতেই হবে। আমাদের একটা সিস্টেম এখন কিন্তু যে কোনো খেলাধুলা বলে, আমি হকি নিয়ে চর্চা করব, এখন কিন্তু গেম এন্ড স্পোর্টসের মধ্যে কিন্তু সায়েন্স ঢুকে গেছে। এখন কিন্তু আর সেই আগের দিন নেই, অক্ষণে পেট ভরে ভাত খেলাম, 100 মিটারের দৌড়ে নেমে পড়লাম, হবে না। খেলার নিউট্রিশন নিতে হবে, কি খেতে হবে, কি আসে বিষয় সমস্তগুলি, ওই যেমন উনি যেমন বলেছেন নিউট্রিশনিস্ট থাকবে সঙ্গে, উনি দেবে, ম্যানেজমেন্ট থাকবে, ওরা বলে দেবে কি কি খাওয়া হবে, কি কি খাওয়া হবে না, কিভাবে চলতে হবে, তাইলে যে রেজাল্ট পাওয়া যাবে। আমি হঠাৎ করে রেজাল্ট পাবনি। আপনি ত্রিপুরা রাজ্যে কোন ভারতবর্ষের যে কোনো স্টেটেরই রেজাল্ট পেতে গেলে তাকে প্রি প্ল্যান চলতে হবে। আগে প্ল্যান করুন, 1 বছরের, 1.5 বছরের, 6 মাসের প্ল্যান করুন, ছোট ছোট 2টা টুকরা 3টা, 21 দিন করে বছরে 3টা ক্যাম্প করুন না, 21 দিন করে 3টা ক্যাম্প করুন, দেখবেন যে আপনি 2 বছর পর আপনার রেজাল্ট আসবেই। গোল্ড না আসুক, ব্রোঞ্জ চলে, আমরা পেয়েছি তো। নর্থ ইস্টে আমাদের রাজ্যের তুলনায় তাবর রাজ্য আছে, মিজোরাম আছে, মণিপুর আছে, আসাম আছে, তাদেরকে হারিয়ে তো আমরা গোল্ড মেডেল পেয়েছি। গোল্ড মেডেলটা কিন্তু আমাদেরকে এইভাবে এমনি দেয়নি, সিলভার মেডেলটাকে আমাদেরকে এইভাবে দেয়নি। ব্রোঞ্জ পেয়েছি, গোল্ড পেয়েছি, সিলভার পেয়েছি, আমরা পেয়েছি তো। আমরা পারব না কেন? আমাদের অধ্যবসায় আছে, আমরা চেষ্টা আছে, আমরা পারবো। কিন্তু আমাদের পারার সঙ্গে সঙ্গে ওই যে সিস্টেমগুলি চালু করতে হবে। ওই যে টিম যাওয়ার 7 দিন আগে কোচিং করে ওই টিম গেলে কোনো রেজাল্ট পাবে। আরো বিশেষ করে আমি এর আগের একটা টক শোতে আমি বলেছি, আমাদের রাজ্য থেকে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যেতে গেলে 3-4 দিন সময় লাগে বাই ট্রেন।
আমি যদি 5 দিন আগে খেলা শুরু হওয়ার 5 দিন আগে আমি রওনা দিব, 4 দিন যদি আমি ট্রেনে থাকি, 5 দিনের দিন আমি যদি মাঠে নামি, আমি তো ট্রেন চলবো মাঠের মধ্যে, আমার মাথাতে তখন ট্রেন চলবে, আমি তখন ঘুরপাক খাবো, আমি খেলবো কি? আমি তো আই এম ফিজিক্যালি আনফিট। ওই সিস্টেমে চলতে হবে। ওই আমার কোচ সাহেব বলেছেন যে প্ল্যান ওয়াইজ চলতে হবে, আগে প্ল্যান করতে হবে, আগে প্ল্যান করতে হবে। আমার রাজ্যের হকিকে উন্নতি করার জন্য আমাদের একটা প্ল্যানের দরকার আছে। উইদাউট প্ল্যান কোনো রেজাল্ট আসবে না দাদা, কোনো প্ল্যান কোনো আসবে না। ওই শুধু অতটুকুই করতে পারবেন, ওই যে টিম পাঠাচ্ছি, ওই যাচ্ছে এই করছে সেই করছে, হ্যাঁ। আর কোয়ালিফাইড কোচ দিয়ে কোচিং ক্যাম্প করাতে হবে। আমি কবে হকি খেলেছি? আজকে থেকে 40 বছর আগে আমি হকি খেলেছি। 40 বছরে কয়েকশোবার হকির নিয়ম কানুন পরিবর্তন হয়েছে। এখন যে নিয়ম কানুন আছে আমাদের রাজ্যের না আম্পায়াররা জানেন, না কিছু কোচেস জানেন, না প্লেয়াররা জানেন। আমি আপনাদের এখানে টক শোতে বলেছি যে থার্ড পার্টি অবস্ট্রাকশন আমাদের রাজ্যের প্লেয়াররা জানেন না, আম্পায়াররা জানেন না। রাজ্যের যে কোনো খেলাধুলা রেফারি আম্পায়ার যে ভাষায় কথা বলেন, ওইগুলি যদি উন্নত না হয় ওই গেমটা উন্নত হবে না। একটা সময় আপনি যখন সচিব ছিলেন তখন আমরা বেশ কয়েকবার দেখেছিলাম যে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাগুলি থেকে, পকেটগুলো থেকে আপনি দফায় দফায় টুর্নামেন্ট করেছেন, ছোট হোক বড় হোক, এবং সেখান থেকেই কিন্তু রাজ্য স্তর একটা টুর্নামেন্ট চলতো। এবং সেখানে যতটুকু আমাদের খবর 6 থেকে 7টা কি 8টা আপনাদের ইউনিট রয়েছে। আপনি যখন সচিব পদ ছাড়লেন সেই জায়গায় আমাদের কাছে এখনো খবর যে সমস্ত জায়গাগুলিতে এখনো ঠিকভাবে হকির চর্চা হয় না বা হকির প্রশিক্ষণ হয় না। এই ঘাটতিটা কেন উঠে আসছে? এই ঘাটতিটা কেন, বা এই ঘাটতিটা কি একমাত্র হকিটাকে ডুবিয়ে দিচ্ছে? কারণ ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে ন্যাশনাল যেটা চলছে, সেই ন্যাশনাল টুর্নামেন্টে যখন ত্রিপুরা দল গেল, তারা প্রথম ম্যাচে 14 গোল, দ্বিতীয় ম্যাচে 4 গোল খেয়েছে। আগামীকাল তৃতীয় ম্যাচ। এই যে গোল খাওয়ার ট্রেডিশন বা গোল হজমের ট্রেডিশন, ধারাবাহিকতা, এই যে জিনিসটা কি তাহলে কি তৈরি হয়েছে? এই পকেটগুলো থেকে উঠে আসছে না, কিন্তু বলছে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য দল গঠনের ক্ষেত্রে, দল গঠনের আগে বলা হচ্ছে যে ওই মহকুমা থেকে, ওই গ্রাম পঞ্চায়েত থেকে, ওই স্কুল থেকে উঠে আসছে, কিন্তু আলটিমেটলি তাহলে কি কোন জায়গাটায় সেখানে ঘাটতিটা? প্রথমত তো বলবো, আমার যে রাজ্যের যে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলিতে আছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বলুন বা ডিস্ট্রিক্টের যে অন্যান্য সাব ডিভিশন বলুন, ওখানে হকি কোচ নেই। আমি তো আগেই বললাম যে আমি আজকে থেকে 40 বছর আগে হকি খেলেছি। 40 বছর পরে হকিতে কয়েকশোবার নিয়ম চেঞ্জ হয়েছে। তো ওই নিয়ম পাল্টানোর সময় তো আমার রাজ্যের যে হকি কোচিং করছেন ওনার জানার প্রয়োজন, আমার রাজ্যের যে হকি প্লেয়ারটা ওনার জানার প্রয়োজন। যদি আমরা এগুলি যদি না জানি, তাহলে আমরা ন্যাশনালে গিয়ে তো আমাদের বল ধরতেই তো আমাদের ফাউল হয়ে যাবে। আমরা ট্রান বুঝি না, আমরা ব্যাকস্টিক বুঝি না, আমরা বডি কন্ট্রাক্ট বুঝি না, আমরা লেগ বুঝি না, আমরা ব্যাকস্টিক বুঝি না। অনেক নিয়ম কানুন আছে। আমি যদি ইন্টেনশনালি আমার কাছে বল, আমি যদি ইন্টেনশনালি বল যদি আমি যদি আউটলাইন যদি ক্রস করি, তো দিস ইজ এ পেনাল্টি কর্নার। ব্যাকলাইন ক্রস করার লোকে কিন্তু পেনাল্টি কর্নার দিয়ে দেবে। আমি ইন্টেনশনালি যদি করি, আনইন্টেনশনালি করলে কোনো কিছু না, এটা আউট অফ দি হিট, ফ্রি। এই নিয়মগুলি তো আমার জানতে হবে। এই নিয়মগুলি যদি আমি না জানি, আমি প্লেয়ারটা শিখাবো কি? তো বলটা বেছে 3-4 জন অপোনেন্ট, 3 জন প্লেয়ার তাকে চেপে ধরেছে, সে একজন মানুষ, সে এখন কি করবে? বলটা কোনো ইন্টেনশনালি ব্যাকলাইনে বলটা ফেলে দিল, আম্পায়ার তাকে কি করলো? পেনাল্টি কর্নার দিয়ে দিল। তো পেনাল্টি কর্নার দেওয়া হয়তো হতভম্ব, আরে আমি পেনাল্টি, আমার তো পায়ে লাগেনি, আমার তো ব্যাকস্টিক হয়নি ডিএর ভিতরে, আমার তো পেনাল্টি কর্নার কেমনে? তার তো ওই সেন্সটা নেই যে আমি যদি ইচ্ছাকৃত ভাবে এই বলটাকে আউটলাইনে, ব্যাকলাইনে যদি আমি পাঠিয়ে দিই, এটা যে পেনাল্টি কর্নার হবে, এটা তো আমি ওই প্লেয়ারটা জানে না, যার জন্য নাকি ওই জিনিসগুলো। আর আমার যেটা তো বলছেন, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে কোনো হকি কোচ নেই, কোনো হকি মাঠ নেই, নাম সারা, নাম দায়ী ব্যস্ত। শুধু এখানে কয়েকজন আনএমপ্লয়েড বেকার ছেলে, আমার যতটুকু জানা আছে, কয়েকজন আনএমপ্লয়েড বেকার ছেলে, তারা তাদের এই ঘুরে 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 তারা এডি করতেন। আমি যখন ছিলাম তখনও ওখানে কোনো সরকারি কাজে নিযুক্ত কেউ ছিলেন না, যারা সিনিয়র প্লেয়ার ছিলেন। আমি যে আপনিও আমার অনেকবার অনেক জায়গাতে দেখেছেন যে আমি ঘুরতাম, সারা রাজ্যে ঘুরতাম। হ্যাঁ, এই সেই তেলিয়ামুড়া বলুন, সেই বিলুনিয়া বলুন, আমি কিন্তু ঘুরতাম। ওখানে গিয়ে আমি কিন্তু রেসিডেন্সিয়াল ক্যাম্প করতে পারিনি আমি, যেহেতু আমাদের আর্থিক
সমস্যা ছিল। নন রেসিডেন্সিয়ালি টিফিন অ্যালাউন্স দিয়ে আমরা কোচিং ক্যাম্প করেছি, 21 ডেজ করে সপ্তাহে বছরে 2-3 বার করেছি, শুধু টিফিন অ্যালাউন্স। অ্যাসোসিয়েশনের কাছে যা থাকতো তার থেকে বলতাম, ভাই তুমিও কিছু এফোর্ড করো, আমিও কিছু দেই, দুজনে মিলে একটা ক্যাম্প করি 21 দিনের। এখানে 15 জন ছেলে আছে, 15 জন ছেলেরই করি না, এখান থেকে তো 3টা ছেলে বেরিয়ে আসবে। এই সিস্টেমটা তো এখন নেই, আজকে বেশ কয়েক বছর ধরে নেই এই সিস্টেমটা। জিরানিয়াতে দেখুন, জিরানিয়াতে কোচ ছিল, এখন তো কোচ নেই। হ্যাঁ, ডেভেলপ করতে গেলে কোচিং এর প্রয়োজন আছে, এবং এটা সাইন্টিফিক ওয়েতে কোচিং করতে হবে, প্লেন ওয়াইজ কোচিং করতে হবে। হ্যাঁ, উইদাউট কোচিং যে কোনো খেলা, নট অনলি হকি, ডেভেলপ করা সম্ভব না। আমাদের রাজ্যের আমাদের ডেভেলপ আমরা করতে পারি, আমরা এখনো সময় আছে। আমাদের এটাকে ঠিক মতন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে বসে প্ল্যান তৈরি করে তারপরে হকি নিয়ে যদি আমরা এগোতে চাই, তাহলে 2-4 বছরের মধ্যে আমরা রেজাল্ট পাবো। সুদীপ্ত বাবু, আপনি সদ্য এসছেন, যেটা এনআইএস করেছেন উড়িষ্যা থেকে। উড়িষ্যার পরিকাঠামো থেকে ত্রিপুরার পরিকাঠামো অনেকটাই দুর্বল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা মাত্র এস্টোটার পেয়েছি, সেও বাধারঘাটে। সেখানেও সমস্যা রয়েছে, জেনারেটর নেই, যার কারণে জল দেওয়া সম্ভব নয়। তার পাশাপাশি আরো একটা অভিযোগ উঠে এসছে যে সেখানে যে মাঠ, সেই মাঠ ক্রীড়া দপ্তর থেকে নিতে গেলে রাজ্য যে হকি অ্যাসোসিয়েশনকে টাকা দিতে হচ্ছে, সেটা অভিযোগ উঠে আসছে খেলোয়াড়দের থেকে। একটা বড় প্রশ্ন, সেখানে জল নেই, সেখানে জলের ব্যবস্থা করেনি, মোটরের ব্যবস্থা করা হয়নি, পাম্পের ব্যবস্থা করা হয়নি, মাঠ দীর্ঘদিন ধরে রয়েছে। এর আগের টকশোতে যেটা চন্দনবাবু বলেছিলেন, মাঠ এখনো কিন্তু সেই মসৃণতা নেই মাঠের মধ্যে, অনেকটা জায়গায় আপ এন্ড ডাউন রয়েছে। যেটা স্টিক আমরা প্রথম যেটা উদ্বোধনী ম্যাচ হয়েছিল, সেই উদ্বোধনী ম্যাচে, এই অ্যাস্ট্রোটার্ফ মাঠের উদ্বোধনী ম্যাচে আমরা পরিলক্ষিত হয়েছে। কিন্তু এই গুরুতর অভিযোগ, ন্যাশনাল টিম যখন ন্যাশনাল, জুনিয়র ন্যাশনাল খেলতে যাবে, তার আগে রাজ্য হকি খেলোয়াড়রা 1 সপ্তাহ ধরে সেই মাঠে অনুশীলন করেছে, এবং তাদেরকে প্রত্যেক ম্যাচের জন্য ক্রীড়া দপ্তরকে বা ক্রীড়া পর্ষদের কাছে টাকা দিতে হয়েছে। এই যে জিনিসটা, সেটা কি আপনারা দেখেছেন যে অন্যান্য মাঠে বা অন্যান্য যে রাজ্যগুলিতে আপনারা করেছেন সেই জায়গায় এরকম কি প্রতিফলিত হয়েছে? এই কথা বলতে গেলে আমার প্রথম সবাইকে বলতে হবে কি, দেখো আমাদের হকি কিন্তু কি হয়, আপনি জল ছাড়া আমাদের হকি খেলা এখনের দিনে বর্তমান মডার্ন হকিতে অসম্ভব ব্যাপার। কারণ যখনই প্র্যাকটিস হবে, জল ছাড়া প্র্যাকটিস করবে, তারপর কি হবে, ওর এখন মাসেল ক্ল্যাপ করবে, হ্যামস্ট্রিং ওর ধরবে, ক্রাফ ধরবে, ওর যে অন্য মানে মাসেলগুলি আছে, ওরা প্রথম বুঝবে না। যখন ওরা 1-2 বার খেলে নেবে, তারপর বুঝবে যে আসল কেসটা কি হচ্ছে। তারপরে মেন্টালি ও ডিস্টার্ব হয়ে যাবে, কারণ শু পরে, ও তো অর্ডিনারি শু পরে খেলছে, কিন্তু তার ওই যে মাথা পর্যন্ত চলে যাচ্ছে, ওর প্রেসার চোট আসবে। এখন আমি যা দেখে এসছি, ওরা কিন্তু জল ছাড়া মাঠই নামবে না। 2 নম্বর হলো, তারা কিন্তু শিডিউল অনুসারে চলে। আমাদের বাচ্চাদের মানে ওখানটায় যে ছিল, যেমন প্রথম দিন আমি সোমবার একটা শিডিউল বলছি, যেমন একটা সোমবারে একটা এন্ডুরেন্স করালেন, বিকালে আপনি একটা শর্ট ম্যাচ করা দিলেন, তারপরে দিন আপনি এজিলিটি করালেন, তারপরে দিন আপনি করালেন স্পিড, তারপরে দিন আপনি ওকে কি করাতে হবে, তাকে প্রপার রেস্ট এবং আইস বাথ দিতে হবে। তারপর এর সঙ্গে সঙ্গে, যেমন যেদিন আপনি এজিলিটি করাবেন, এর বিকাল মনে করেন সকালবেলা আপনি এজিলিটি করালেন, বিকালে আপনি কি করাতে হবে, জিম করাতে হবে, জিমের করাতে হবে, সপ্তাহে 2 দিন জিম করাতে হবে, আপনি আইস বাথ দিতে হবে। এই যে এন্ডুরেন্স করালেন সপ্তাহে 1 দিন, তাকে ও জেনের একটা 2 দিন রেস্টও দিতে হবে, ভিডিও ক্লাসেস করাতে হবে। তার যে কোন জায়গাতে ভুল হচ্ছে, স্কিলটা লপ্ত করতে একটু ভুল হচ্ছে, কোন জায়গায় ভুল হচ্ছে, আপনাকে থিওরি ক্লাস করাতে হবে। এবং আমাদের যে আমরা ভুটে শিখিয়েছি বাচ্চাদের, তখন ভিডিও অ্যানালাইসিস করাচ্ছি যে বাচ্চাদের যে পারফরমেন্স কিভাবে অ্যাটাক করতে হয়, কেমন ডিফেন্স করতে হয়। আমাদের একটা বলতে হবে যে আমাদের
রাজ্যে রুলস অ্যান্ড রেগুলেশন অনেক ঘাটতি আছে। আমাদের বাচ্চাদের, আমাদের যারা এখন নাই বললেই চলে, কোচ নাই বললেই চলে, পিআই নাই বললেই চলে। তো আমি রাজ্য সরকারকে এবং ক্রীড়া দপ্তর এবং যাদের আছে, আমি তাদেরকে একটা অনুরোধ করব, যেমন রাজ্যে হকি প্রেমিক কিন্তু আছে, হকি প্লেয়ারও আছে, শুধু একটু গাইডেন্স যদি দেয়, দপ্তর যদি আমাদের উপর দৃষ্টি দেয়, যে জব মানে জব অপরচুনিটি দেয়, কিছু কোচেস নিয়োগ করে এবং তাদের ফেসিলিটি দেওয়া হয়, তারপর কি হবে, তাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তো ট্রেনিং করলে এরা কি করবে, বাচ্চা প্লেয়ার যেজন আছে প্রত্যেক ডিস্ট্রিক্টে, ওরা ওখানটায় গিয়ে ডেভেলপ করবে, রুল সম্বন্ধে বুঝাবে বাচ্চাদের। এখন রিসেন্টলি একটা ম্যাচ হলো আপনার পন্ডিচেরির সঙ্গে, অথবা পন্ডিচেরির সঙ্গে ম্যাচ, একটা পেন্টিং কর্নার হয়েছিল, এরকম ত্রিপুরার একটা প্লেয়ার যা গিয়ে কিন্তু রিভিউ নিতে পারেনি। কারণ আমাদের বাইরে কি চলে, হিন্দি নাইলে ইংলিশ চলে, আমাদের কিন্তু বাংলা চলে না ওখানটায়। ওখানটায় রেফারি, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমি শিক্ষাগত যোগ্যতার কথা বলছি না, বা ভাষা সম্বন্ধে, ভাষা সম্বন্ধে, ল্যাঙ্গুয়েজটা কি হচ্ছে দেখেন, আপনি যখন ভিডিও রেফারেল করতে যাবেন, তখন আম্পায়ারকে আপনি বুঝাতে হবে যে সিচুয়েশনটা কি, পেন্টিং কর্নারের মধ্যে আপনি লেগ হয়নি, আপনাকে ওখানটা গিয়ে বুঝাতে হবে যে আমার এই হয়েছিল, আপনি একটু দেখেন, তো ভিডিও রেফারেন্স করবে। কিন্তু আমাদের তো ওই যে ল্যাঙ্গুয়েজের প্রবলেম, আমরা তো ভোকাবুলারিটি নেই, তার জন্য আমি বলতে পারছি না। কিন্তু ওরা কিন্তু বলে দিচ্ছে, ওরাই কিন্তু এই জিনিসটা রেপ্ত হচ্ছে, তারা কিন্তু ইংলিশে নাইলে হিন্দিতে বলে দিচ্ছে এবং তারা রিভিউ নিয়ে অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছে, এগুলো অ্যাডভান্টেজ। যেমন আমার আরো কথা আছে যে হকি খেলার মধ্যে 3টা জায়গা আছে, একটা হলো গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং অ্যাটাকার। 4টা জায়গা, 4 ডিফারেন্ট, কিন্তু আপনি একটার সঙ্গে একটা মিলালে হবে না। গোলকিপারের যেমন ট্রেনিং আলাদা হবে, একজন ডিফেন্ডারের ট্রেনিং আলাদা হবে, একজন মিডফিল্ডারের ট্রেনিং আলাদা হবে, এবং একজন অ্যাটাকার যে ফরওয়ার্ড আছে ওর ট্রেনিং কিন্তু আলাদা হবে। আপনি তাদের সঙ্গে তাদের মিলাতে হবে না। আমি যে প্রথম থেকেই বলছি যে সবটা কিন্তু একটা সার্কেল, মানে সার্কেলের মতনই চলছে, সার্কেল ট্রেনিং এর মতন। আপনি বলতে গেলে, আমি প্রথমেই বলেছি, একজন ড্র্যাগ ফ্লিকার যে আমাদের প্র্যাকটিস করিয়েছে বেঙ্গালুরুতে, রঘুনাথ, অলিম্পিয়ান রঘুনাথ, তাই না, আমরা ড্র্যাগ ফ্লিকার শিখিয়েছিল। তো উনি একটা কথা বলেছে, এমন হারমনপ্রীত আমাদের ছিল এবং সিজেসও ছিল, ওরা আমাদের সবসময় মোটিভেট করতো এবং বলতো কি, একদিনে কিছু হবে না, একদিনে সবকিছু শিখে নিতে পারবে না, তার জন্য তোমাকে ধ্যান করতে হবে, তার জন্য তুমি লেপ্ত করতে হবে, তোমাকে সময়, একজন কোচ, একজন প্লেয়ার, একজন ম্যানেজমেন্ট, একজন সম্পর্ক হতে হবে, একদম সুসম্পর্ক হতে হবে, তারপর যে একদম প্লেয়ার, মানে আচ্ছা, মানে ভালো একজন প্লেয়ার উঠবে। এখন আমাদের রাজ্যে প্লেয়ারের কিন্তু অভাব বলতে নেই, কিন্তু আমাদের কোচ নেই। একটা মূল সমস্যা হলো আমাদের কোচ নেই। এই যে এরপরে আমাদের সিলেকশন যে হয়, আমরা কি করবে, তারা একদিন আর 2 দিনের পর টিম পাঠাবে, তার জন্য ওরা কল ডাকে, যারা বেটার পাচ্ছে তাদেরকে নিয়ে দল গঠন করছে। এখন কথা হলো বাইরে যে সিলেকশন করে, সিলেকশন প্রসেসটা কিভাবে হয় দেখেন, তারা কিন্তু সিলেকশন একদিনে হয় না, তারা কিন্তু মিনিমাম 3 দিনের সিলেকশন করে। প্রথম দিন ওরা কি করবে, ফিজিক্যাল টেস্ট নেবে, তার এন্ডুরেন্স টেস্ট করবে, তারা সক্ষমতাটা কতটুকু আছে যে ম্যাচ পরিচালনা টেস্ট করবে। তারপর আসবে কিন্তু তারা স্কিল টেস্ট করবে। আমাদের এখন মডার্ন হকিতে কিন্তু স্ল্যাপ, এরপর এরিয়াল পাস, মানে ওভারহেড পাস, ড্র্যাগ ফ্লিক, এরপরে ইনজেক্টর, এরপর টেপার, পোস্টম্যান, হেডম্যান, এটির কিন্তু আলাদা কিন্তু টেস্ট হয়। একজন কিন্তু আমাদের ওখানটা এমন ছিল কি, আপনি বলতে পারবেন না যে আপনি একজন প্লেয়ার, একজন ফরওয়ার্ডের প্লেয়ার, মনে করেন আমি একজন ফরওয়ার্ডের প্লেয়ার, আমি ইন্ডিভিজুয়ালি ফরওয়ার্ডের প্লেয়ার, আমি আর কিছু পারি না, আমি ফরওয়ার্ডে খেলবো আর কিছু জানি না, ও সিলেকশন পাবে না। মানে প্রত্যেকটি জায়গা সম্বন্ধে তাকে আইডিয়া থাকতে হবে এবং তার ওই জায়গাটা লিপ্ত হতে হবে, ওই জিনিসটার প্রতি আপনি লিপ্ত হতে হবে। তার এরপরে আমাদের হকির যে স্টিক আছে, আমাদের হকি স্টিকের কিন্তু একটা সাইড ম্যাটার করে।
যেমন গোলকিপারের প্যাডও কিন্তু একটা সাইজ মেজার করে। আমাদের হকির স্টিক মিনিমাম 1,500 টাকা, আমি তো প্রথমে বলেছিলাম 1,500 টাকা একটা স্টিক কিনে গরিব ঘরের আমাদের ছেলেরা যারা খুব কষ্ট করে হকি স্টিক গুলি কিনে। কিন্তু বাইরে আমি দেখবেন ওরা কিন্তু স্টেট গভর্নমেন্ট থেকে স্পন্সর করছে, 9,000 টাকা দামের 12,000 টাকা দামের তারা স্টিক কিন্তু স্পন্সর করছে। গোলকিপার প্যাড 50,000 টাকা করে একটা গোলকিপার প্যাড, ওরা কিন্তু স্পন্সর করছে। আমাদের স্পন্সরই নেই। আমরা দুর্ভাগ্য হলো কি আমাদের একটা স্পন্সরশিপও নেই, যে আমাদের হকির ইকুইপমেন্ট গুলো আপনারা পাবেন ফ্রি অফ কস্টলি। এখন একজন প্রতিভা যে সময় উঠবে, তার উঠনের জন্য আপনি পর্যাপ্ত তার খাওয়ার বা তার ঘরের বা পরিস্থিতির জন্য মানে হোস্টেলের কোনো ব্যবস্থা নেই। পরিবেশ পরিস্থিতিটার উপর তার ডিপেন্ড করবে কিভাবে সে উঠে আসবে সেই জায়গা থেকে। এখন দেখেন আমাদের ডিস্ট্রিক্ট এত গেম আছে, সবাই গেম আছে, দেখেন হকির জন্য প্রায়োরিটি করতে হবে। হকি ডেভেলপ করতে হলে কি হকি মুখে বললে হবে না, হকি ডেভেলপ করতে গেলে সবাইকে মিলে, সবাই একজন মিলে বলতে সবাইকে মিলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হোস্টেল বানাতে হবে। মানে ডেভেলপ যদি করতে হয়, আপনি এখন স্টুডেন্ট বানাতে পারছেন না, তার জন্য সময় দেন, ঠিক আছে? তার জন্য আপনি একটা হোস্টেলের ব্যবস্থা করেন, যেখানে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের যেমন 7 বছর 8 বছর 5 বছর যে কোনো বাচ্চাদের গ্রোয়িং করবে, গ্রাউন্ড লেভেল, তাদের একটা রাখার ব্যবস্থা করতে হবে। আবাসিক বা অনাবাসিক শিবির করে তাদেরকে সেখান থেকে যাতে তোলা যায়। এবং যত স্কুলগুলি আছে, স্কুল করলে হবে না, স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি স্তর পর্যন্ত মাস্ট বি প্রায়োরিটি করতে হবে। কারণ অলিম্পিকে লাগাতার 2টা মেডেল আসছে, অন্যান্য স্টেটে কিন্তু আপনার প্রায়োরিটি, যেমন জম্মু কাশ্মীর, ছাড়ও বলবে জম্মু কাশ্মীর আমাদের কাছে হারতো আজ। শুধু জম্মু কাশ্মীর নয়, সেটা যেটা বলেছেন যে আমাদের মিজোরাম, নর্থ ইস্টের স্টেটগুলো ডেভেলপ হেরেছে, আমরা মেডেলিস্ট কিন্তু আমরা হারিয়েছি। কিন্তু আজকে দেখুন তাদের অবস্থা কি। উড়িষ্যাতে আমি একটা উদাহরণ কে লিখে বললাম, উড়িষ্যাতে আমি একটা উদাহরণ কেন বললাম, কারণ উড়িষ্যাতে আপনার প্রত্যেকটা একটা ডিস্ট্রিক্ট হলো সুন্দরগড়ের প্রত্যেকটা ব্লকে একটা করে স্টুডিও আছে। চিন্তা করতে পারেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেকটা হেডকোয়ার্টার গুলিতে একটা করে না হেডকোয়ার্টার তো আছেই, সুন্দরগড়ে তো আছেই, মনে করেন ব্লকে প্রত্যেক ব্লকে একটা স্টুডিও আছে। সেই মাপটা কি হকির যে স্ট্যান্ডার্ড মাপ, সেই মাপ অনুযায়ী না স্টুডিও আছে, স্ট্যান্ডার্ড স্টুডিও। আপনি বলতে গেলে কি ধরনের ফেসিলিটি আছে আপনি ভাবতে পারবেন না। আচ্ছা মনে করেন ইন্টারন্যাশনাল ম্যাচ হয় ওই মাঠগুলিতে, যেমন রাউতকেলা আছে, রাউতকেলাতে আপনি জানেন বিরসা মুন্ডা স্টেডিয়াম আছে, বিরসা মুন্ডা স্টেডিয়াম, ওখানটা দেখেন কত কিছু ফ্যাসিলিটি। আপনি যখন একটা স্টেডিয়াম বানাবেন, তার সঙ্গে কিন্তু একটা স্পোর্টস মার্কেট চলে আসবে। আপনি একটা মানে কি জানেন কোম্পানি চলে আসবে না। আজকে দেখেন ঝাড়খণ্ডে আমার বন্ধু বান্ধব আছে, ঝাড়খণ্ডে আজকে চিন্তা করলে ঝাড়খণ্ডে একটা স্টেডিয়াম হচ্ছে, যেখানে ঝাড়খণ্ডের একটা স্টেডিয়ামের সঙ্গে কি আসছে, নেভেল টাটা চলে আসছে, রিলেটেড যেগুলো মানে স্পোর্টস ইকুইপমেন্ট সেগুলো পাশাপাশি আসছে। নেভেল টাটা মানে স্পন্সর করে দিচ্ছে উড়িষ্যাতে এবং ঝাড়খণ্ডে। আপনি আজকে দেখেন, আজকের দিনে দাঁড়িয়ে দেখেন ঝাড়খণ্ড মহিলা সাব জুনিয়রের চ্যাম্পিয়ন, ছেলেরা ব্রোঞ্জ মেডেল নিয়ে আসছে, সিলভার মেডেল নিয়ে আসছে। জুনিয়রেতে কি রেজাল্ট করছে দেখুন। ফেসিলিটি দিতে হবে বাচ্চাদের, আপনি বললে হবে না, একটা মাঠ করে নিয়ে সন্তুষ্ট হলে হবে না। তার জন্য স্যার যে বলেছে কি, তার জন্য বেস্ট থেকে বেস্ট ফেসিলিটি কিন্তু প্রোভাইড করতে হবে। তার লিগে আমি মনে করি কিছু নিয়োগ আপনি করতে হবেই হবে, কোচ নিয়োগ করতে হবে যারা হকি সম্পর্কে ধারণা, এবং তার সঙ্গে আপনার তাদের রুলস এন্ড রেগুলেশন কোচিং করাতে হবে, ট্রেনিং করাতে হবে কোচদের, প্লেয়ারদের, টেকনিক্যাল অফিসারদের, যারা এই যে ম্যাচগুলি করাবে, কম্পিটিশন, যত কম্পিটিশন খেলাবেন। আমার মনে করেন আন্ডার 14, আন্ডার 12, আমি বলছি কেন আন্ডার 14, 12 যখন আপনি ঘরে তুলবেন, এরা যেমন 7 বছরের একটা প্লেয়ারকে আপনি 5 বছর সময় দেবেন, 5 বছরে যে সময়টা পাবে ও 12 বছরে চলে যাবে। 12 বছরে গেলে আপনি 14-এ খেলতে পারবে। ও 14-এ খেলতে গেলে কি ওর কিন্তু ম্যাচ খেলতে খেলতে অভিজ্ঞতা হয়ে যাবে। আন্ডার 14 খেলতে খেলতে আপনি 16 চলে আসবে, 16-এর যে সময় আরামসে একটা প্লেয়ার ভালো গ্রোথ হয়ে যাবে।
তখন থেকেই আপনি ওই যে ন্যাশনাল পর্যায়ে ট্রায়াল ক্যাম্পের সুযোগ পেবে। যেমন আমরা এখন বেঙ্গালুরুতে বিভিন্ন সাইট, বিভিন্ন সেল, বিভিন্ন স্টেট হোস্টেলে যেমন রিকমেন্ড করে যে বাচ্চাদের তাদের এখানটায় থাকবে, এখানটায় পড়বে, খাবে, সব ফেসিলিটি দেবে ওরা। এমন ফেসিলিটি আমাদের করতে হবে, যদি ভালো করে গ্রোয়িং করতে হবে। গ্রাসরুট আমি বলতে সবাইকে বলি, গ্রাসরুট লেভেল যখন ডেভেলপ নেওয়া হবে আপনি চিন্তা করতে পারবেন না রেজাল্টের। চন্দনবাবু, একটা জিনিস জানবো যে এই যে বিষয়টা আমরা দেখেছি যে ফুটবলে হকির ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা করতে গেলে আপনি একটা সময় যখন সচিব ছিলেন আপনারা দেখলাম যে আপনি বিভিন্ন সময় টুর্নামেন্টে গিয়েছেন, ইনডোর হকি বা ছোট পর্যায়ে। এখন আমাদের যে রাজ্যের হকির যেটা প্রচার সবচেয়ে বেশি হচ্ছে রাজধানীতে পুলিশ হকি মাঠে, সীমিত একটা জায়গার মধ্যে। এবং যদি ছোট ছোট হকির পকেট করা যায় বা ইনডোর হকি করা যায়, তাহলেও কি হকির খেলোয়াড় তুলে আনা সম্ভব হবে? অনেক অনেক সম্ভব। কিছুদিন আগে তো তেলিয়ামুড়াতে রাজ্যভিত্তিক ইনডোর হকি, মানে দ্যাট ইজ সিক্সের সাইডে হয়েছিল। 7টা ডিস্ট্রিক্ট পার্টিসিপেশন করেছে। এরকম যদি বিভিন্ন সাইডের 6 সাইড, 5 সাইড, 7 সাইড, 9 সাইড, অল ইন্ডিয়াতে বহু টুর্নামেন্ট হয় এরকম। হ্যাঁ, এগুলি তো এই টুর্নামেন্টগুলি তো অংশগ্রহণ করা যায়। আমাদের রাজ্যে এই ছোট ছোট টুর্নামেন্ট, মাঠের যদি সমস্যা থাকে, বড় মাঠের যদি সমস্যা থাকে, ছোট মাঠে 7 সাইড করুক, 6 সাইড করুক, 9 সাইড করুক। আমার 100/60 মিটার মাঠের দরকার নেই। তাহলে বিভিন্ন গ্রুপ পর্যায়ের করলে, বিভিন্ন বয়স ভিত্তিক করলে সেখান থেকে অনেক প্লেয়ার উঠে আসবে। হ্যাঁ, আমি মনে করি এরকম ফুল সাইজের না করার যদি কোনো কারণ থেকে থাকে, তাহলে ছোট ছোট মাঠে ছোট ছোট সাইডের টুর্নামেন্ট করালে বহু প্লেয়ার উঠে আসবে। যত আমরা বেশি খেলবো ততই আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদারিং করবো, ততই আমাদের হকিতে ডেভেলপ হবে। সোজা কথা। আরেকটা জিনিস, ইতিমধ্যে যেটা জুনিয়র ন্যাশনাল খেলছে সেখানে রাজ্যের টিএসআর 2 জন জওয়ান খেলছে এবং সেটা নিয়ে একটা বিতর্ক ইতিমধ্যে কিন্তু বাজারে শোরগোল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জুনিয়র ন্যাশনালগুলিতে কিভাবে হকি খেলোয়াড়রা বা পুলিশের চাকরি ওরা খেলোয়াড়রা খেলছে, অনেকে অভিযোগ তুলছেন এর আগে অতীতে 2007 কিংবা 8 সালে অনেকে অংশগ্রহণ করেছেন। সেটা কি সম্ভব হয়? আমি সঠিক জানি না, পত্রপত্রিকায় দেখেছি 2 জন টিএসআর ছেলে আছেন রাজ্য দলে, ছবি টবিও কোনো পত্রিকাতে দেখেছি। কিন্তু রাজ্য সরকার, রাজ্য হকি সংস্থার পাশাপাশি বা আমাদের রাজ্য থেকে যেই সংস্থাই টিমটা পাঠাক না কেন, তাদের পাশাপাশি যারা রেজিস্ট্রেশন করিয়েছেন, হকি ইন্ডিয়ার যারা রেজিস্ট্রেশন করিয়েছেন, তাদেরও লাইবিলিটি আছে এই ব্যাপারে। আমি তো একটা ছেলেকে দেখলে বুঝতে পারি সে কি আন্ডার-19 না আন্ডার-30। টিএসআর যে 2 জনের কথা এখানে চলছে তারা তো 30-এর নিচে নয় বয়স তাদের। তাহলে যারা রেজিস্ট্রেশন করিয়েছেন তারা কি দেখেননি যে 2টা ছেলে কি আন্ডার-19 না অ্যাবাভ 19? না, অতীতে এরকম অভিজ্ঞতা আছে যে? অতীতে আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই। আমরা সবসময় আন্ডার-14, আন্ডার-14, আন্ডার-17, আন্ডার-17, আন্ডার-21, আন্ডার-21 এরকম ভাবে আমরা টিম পাঠাইছি। না, বর্তমানে যে জুনিয়র ন্যাশনাল চলছে, যেই অতীতে কি সেই রকমই ছিল না তার থেকে বয়সের কোনো তারতম্য হয়েছে বা পার্থক্য? না, গ্রুপ সেমি। আন্ডার-14 কেডি সিং বাবু, আন্ডার-16 সাব জুনিয়র, আন্ডার-19 জুনিয়র, আন্ডার-21 একটা জুনিয়র ছিল, এটা এখন বোধহয় হয় না। আন্ডার-21 এই যে একটা জুনিয়র ছিল, এখন মনে হয় এটা হয় না। অ্যাবাভ 21 অর সিনিয়র ন্যাশনাল ম্যান এন্ড উমেন। হ্যাঁ, এগুলি তো কোনো এইজ বার থাকে না, ওপেন। বিভিন্ন ফেডারেশনে কাপ ছিল, বিভিন্ন ম্যাঙ্গো কাপ আছে, ব্যাটন কাপ আছে, ভারতবর্ষ বহু কাপ আছে। আপনার যে কোনো ছেলে মেয়েরা গিয়ে খেলতে পারেন। আমরা তো ইস্টার্ন জোন খেলেছি, অল ইন্ডিয়া লেভেলে ছোট ছোট 6 সাইড, 7 সাইড, 9 সাইডে আমরা খেলেছি। আমাদের সময় তো এরকম এজ বার ছিল, আমরা কাউকে খেলাইনি, ওভার এজ কাউকে খেলাইনি। তখন মেডিকেল টেস্ট হতো। এখন কি তাহলে কি মেডিকেল? আমার তো মনে হয় তাহলে মেডিকেল টেস্ট হয়নি কেন? আপনি নিজে চিন্তা করুন, যদি টিএসআর 2টা ছেলে আন্ডার-19 যদি খেলে থাকে, তাহলে যারা অর্গানাইজার তারা মেডিকেল দেখে চিনতে পারেনি সরজমিনে যে এই 2টা ছেলের বয়স বেশি আছে না কম আছে, মেডিকেল করি তাদেরকে। আমাদের সময় তো মেডিকেল হতো, আমরা যখন টিম পাঠাতাম তখন তো মেডিকেল হতো। এই সুদীপ্ত বাবু তো আমার আন্ডারে বহুবার ন্যাশনাল, জুনিয়র ন্যাশনাল, সাব জুনিয়র ন্যাশনাল খেলেছেন, তখন তো তাদের সামনে তো মেডিকেল হতো, ডাক্তার দিয়ে মেডিকেল করানো হতো। এখন তাহলে ওই জায়গাটাই ফারাক রয়েছে। আমার এটা বিষয়
আমার জানা নেই, যেহেতু আমি এই অর্গানাইজেশনের সঙ্গে এখন যুক্ত না, বা আমি ওই স্পটে ছিলাম না, এই ব্যাপারে আমি এর থেকে বেশি কিছু বলার সম্ভব না। সুদীপ্ত বাবু কি বলবেন এই বিষয়টা? একদম অনেকটাই শেষ পর্যায়ে বিষয়টা কিন্তু জানা নেই, আমি পেপারটা পরে দেখেছি। আমি একটা কথা বলতে চাই যে আপনাদের মাধ্যমে, যে আমি এই কয়েনটা ভুলে গেছিলাম, যে এখন অক্ষণ মডার্ন যে হকিটা, এটার মধ্যে কি আছে এখন প্যান্টিক কর্নার। প্যান্টিক কর্নারের মধ্যে এটা কম্পালসারি, এরা এফআইএইচ যে ইন্টারন্যাশনাল বডি আছে তাদের একটা মান্যতা আছে কি ফেস মাস্ক লাগবে। যারা ডিফেন্স করবে তাদের কিন্তু ফেস মাস্ক লাগবে, এবং তারা যে হাত গ্লাস গুলি পরবে, এটা ক্রিকেটের হয় বা ইনার গ্লাস গুলি লাগবে, নি গার্ড লাগবে। এইগুলো কিন্তু আমাদের রাজ্যে নেই। সেফটি, আপনি যে একটা প্র্যাকটিস করাবেন একটা বাচ্চাদের, প্যান্টিক কর্নারে যে আপনি বলে দিলেন হলো না, তাদের জন্য প্র্যাকটিসের জন্য কি ইকুইপমেন্ট কোথায়, ইকুইপমেন্টের শর্টেজ, গ্যাপ, এগুলি সম্বন্ধে অ্যাওয়ারনেস করতে হবে। কারণ একটা অ্যাডমোন গার্ড যদি না পরে একটা ডিফেন্ডার প্যান্টিক কর্নার হচ্ছে বা নি গার্ড পরে নাই, তখন তার যে সময় একটা ড্র্যাগ ক্লিক মারবে, তখন তার যে সময় লিগামেন্টে পড়বে বলটা, বা তার যে সময় অ্যাডমোনে পড়বে, তখন কিন্তু সিরিয়াস অবস্থা হয়ে যাবে। একটা বাচ্চার কিন্তু আন্ডার 17 বা জুনিয়রের ছেলেদের কিন্তু এই বুধ হবে না যে হয়ে খেলে নিব বাস হয়ে গেল, এই না, বা ফেজে পড়লো, তো কি হবে। আমাদের এই দৃষ্টি, আমাদের যে হকি যারা লাভার আছে, হকি যে কোচ গুলো আছে, আমি তাদেরও বলবো, বা আমাদের যারা অথরিটি আছে যাদের, আমি তাদের কাছে অনুরোধ রাখবো যে ইকুইপমেন্টের উপরে একটু ধ্যান দেওয়ার জন্য। কারণ ইকুইপমেন্ট ছাড়া রাজ্যের প্লেয়ারদের এবং কোচিং করাতে অসুবিধা হচ্ছে। কারণ এই শর্টেজ ইকুইপমেন্ট দিয়ে কিন্তু সম্ভব না। আরেকটা কথা, আপনি আমাদের যে হকি খেলাটা মাঠটা, হকি মাঠ কিন্তু ডিফারেন্স আছে। দেখুন, আপনি 4টা জোনে ভাগ করা আছে আমাদের এখন। আগে কিন্তু কি আছিল যে মানে খেলে নিলাম বড় হয়ে গেল, এখন এমন না, মানে 4টা জোনে কিন্তু ভাগ করা আছে। একটা হলো এই অ্যাটাকিং জোন, আপনি যে জায়গাতে আছেন এই জায়গাটা অ্যাটাকিং জোন বলে। তারপর আছে বিল্ড জোন, আপনি বিল্ড করছেন, এই যেমন 23 থেকে আপনি সেন্ট্রাল লাইন পর্যন্ত হলো আপনার বিল্ড করবেন, মানে একটা বিল্ড করার জন্য। তারপর কিন্তু চ্যালেঞ্জিং জোন চলে আসছে, দুজন চ্যালেঞ্জ করবে আপনার সামনে। তারপর আছে কিন্তু ডিফেন্স জোন। ডিফেন্স জোন মিনস তারার যে 23 থেকে ব্যাক লাইন, এটা হলো ডিফেন্ডিং জোন যারা আছে। এই 4টা জোন কিন্তু ডিফেন্ড ক্যাটাগরি চলছে। এটার মধ্যে চলে আসবে BS4, BS5, BS3। এখন কিন্তু মডার্ন, এখন আপনি এখন বলবে না আপনি ওখানটা যান, ওখানটা প্লেয়ারকে বলবে না, অটোমেটিকলি নাম বলবে, এমনি বলবে বলস্টার 5, বলস্টার 4, বলস্টার 3, বলস্টার 2, বলস্টার 1, ওখান থেকে স্টার্ট করো, বলস্টার 0 থেকে বল স্টার্ট করো। এই যে যারা ফরেনার আছে এখন, যে হরেন্দ্র সিং যা ওমেন্স টিমের কোচ, এখন মহিলা টিমের কোচ, এবং তুষার খন্ডকার জুনিয়র টিমের কোচ, এবং সিজেশ আছেন, ফুলটন আছেন, ফুলটনও আমাদের ক্লাস করিয়েছেন। তো ওরা কি বলে, তারা কিছু বলে না, কিন্তু তারা আসছে কিন্তু ওরা বলছে খালি বলসার 5-এ স্টার্ট করো। এখন আমি বলবো, আমি সবাইকে একটা অনুরোধ রাখবো যে হকিকে আরো উন্নত করার লিগা সবাইকে এগিয়ে আসতে হবে, এবং সবাই মিলে, সবাই না একজন না, সবাই মিলে হকিকে ডেভেলপ করার জন্য এগিয়ে কাজ করতে হবে। আমরা শুনলাম দীর্ঘ আলোচনা যে অন্ততদন্ত রাজ্যের হকি এবং এই হকির সাথে আগামী দিনে কি কতটুকু ডেভেলপ হয়েছে, এবং ভারতের হকির জায়গায় যেখানে ত্রিপুরার হকি কতটুকু, সে বিষয়ে আমাদের সাথে যারা ছিলেন NIS কোচ বর্তমানে যিনি হয়েছেন সুদীপ্ত দত্ত, এবং প্রাক্তন NIS হকি কোচ চন্দন দেব, দুজনকে আবারও নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। এবং আগামী দিনে এই আলোচনায় রাজ্যের হকি আরো ডেভেলপ হবে এবং হকির প্লেয়াররা নতুনভাবে তৈরি হবে, সেটাই আশা রাখছি। আজ এই পর্যন্ত, প্রত্যেকে নমস্কার। নমস্কার।